দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, আইন গুড়িয়ে দিলেন এডিসি ও প্রদ্যুৎ। হিজ হাইনেস মহারাজা প্রশাসন দেশদ্রোহিতার মামলা নেবে। সরকারি উদ্যোগে সরকারি মানে জনগণের টাকায় নির্বাচিত জনপ্রতিনিধি ও জনগণের টাকায় বেতন পাওয়া কর্মচারীদের হাতে ছাড়কার হলো দেশের আইন, সর্বোচ্চ আদালতের নির্দেশ আর গণতান্ত্রিকতা। আইন ভাঙ্গা হলো নানাভাবেই, তার মধ্যে 2-3 রকম বিষয় খুব প্রকট। ত্রিং উৎসবের নামে এডিসি প্রশাসন যাচ্ছে তাই করে দেখালো। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাত 10টার পর এমনকি 12টায় মাইক বাজালো, বাজি পুড়িয়ে ধোঁয়ায় ঢেকে দিল এডিসির সদর খুমুলুং। বড় কাটালু তাই রাজধানীতে রাত 10টায় ত্রিং শুরু হলো আস্তাবল মাঠে। সামান্য দূরেই এক মন্ত্রীর বাড়ি, খুব দূরে নয় মুখ্যমন্ত্রীর বাড়িও। এমন জায়গায় থাকা আস্তাবল মাঠে মাইক ফাটিয়েছে কান। যে কোনো খোলা জায়গায় মাইক বাজানোর জন্যই অনুমতি নিতে হয় প্রশাসনের। প্রশাসন কি করে এই অনুমতি দেয়? পুলিশের বড় বড় কর্তা ডিএম এসডিএমকে নিয়ে স্থায়ী নজরদারির কমিটি থাকার কথা। আদালতের নির্দেশ আছে সেই নিয়ে। পশ্চিম জেলার জেলা শাসক সিপাহীজলায় ডাক্তারদের বাগে আনতে বিপর্যয় আইন চালু করে দিয়েছিলেন। সেই হেন একজন প্রশাসক এই নিয়ে চুপ। খুমুলুং, বরকাটাল, আস্তাবল প্রতিটি জায়গায় উদ্বোধক ছিলেন তীব্রামতা নেতা প্রদ্যুৎ দেববর্মন। স্বভাবতই মাইকে চেঁচিয়ে গিয়েছেন। খুমুলুঙ্গে ত্রিং কটেজ উদ্বোধন হয়েছে, সেখানে লেখা হিজ হাইনেস মহারাজা। কোনো সরকার এইভাবে লিখতে পারে না। প্রিভি টাইটেল 1970-এর দশকে অবলুপ্ত হয়েছে আইন করে। তখন সেই সময়ের রাজ্যহীন রাজারা মামলা করেছিলেন, সেই সব ধূপে টিকেনি। এখন এমনভাবে কাউকে মহারাজা বলা দেশকে, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ জানানো। দৃষ্টিকটু হলো এডিসি প্রধানের নামও প্রদ্যুতের পরে, অথচ প্রদ্যুৎ এডিসির একজন সাধারণ সদস্য, মেরুদণ্ডহীন পুতুল এডিসি প্রধান। পূর্ণচন্দ্র জমাতিয়ার মর্যাদায় লাগেনি। গণতান্ত্রিকতায় এইসব আটকায়। ভোটে জিতে ক্ষমতায় এলেই এমন যা খুশি দেশের সংবিধানের চূড়ান্ত কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা যায় না। এইভাবেই রাজতন্ত্র কায়েমে ইচ্ছুক দল উপজাতিদের মুক্তিদাতা। মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন আগামী 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। 4% বৃদ্ধি করা হয়েছে ডিএ। বৃহস্পতিবার শহরে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন তিনি। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তারা পাবেন 10% হারে ডিএ। 2024 সালের 1 জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মমতা। বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও। ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হলো 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 46% ডিএ পাচ্ছেন। মমতার ঘোষণার সময়ে এই বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছেন। তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘ ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের উপহার বলে তুলে ধরেছেন মমতা। তবে সরকারের এই ঘোষণায় খুশি হতে পারেনি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ডিএতে কেন্দ্র রাজ্য ব্যবধান 40%, 4% ঘোষণা করা হয়েছে। একে ভিক্ষা হিসাবে দেখছেন আন্দোলনকারীরা। বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, এককের ঘরের শূন্যটা কোথায় গেল? শূন্যটাকে বাম দিকে না বসিয়ে 4-এর ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে
4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে, আমরা ভিক্ষা চাইনি। এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, 40% ডিএ বাকি ছিল, 4% দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে পড়ে, এখনও 36% বাকি। এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না, আমরা পূর্ণ ডিএর দাবিতে লড়াই চালিয়ে যাব। তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফুটিয়েছেন। এত আর্থিক বঞ্চনার পরেও 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। বিজেপির সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেছেন, যেখানে কেন্দ্রসহ 6টি রাজ্যে 1 জুলাই 2023 থেকে 46% ডিএ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, সেখানে আমাদের রাজ্যে আগামী বছর থেকে দেওয়া হচ্ছে 10% মাত্র। এই 4% বাড়তি দিয়ে আসলে ভিক্ষা। সামনে লোকসভা নির্বাচন না থাকলে সেটাও দেওয়া হতো কিনা সন্দেহ রয়েছে। ডিএ ব্যবধানের ফলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা প্রতি মাসে কম করেও 7,500 টাকা বঞ্চিত হচ্ছেন। ডিএ নিয়ে এক্স হ্যান্ডেলের পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও। প্রদ্যুতের মামলায় ক্রাইম ব্রাঞ্চের চার্জশিট। সৈকত তলাপাত্রের বিরুদ্ধে তীব্রামতার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মার দায়ের করা মামলায় চার্জশিট জমা করেছে পুলিশ। সৈকতকে জেল হাজতে রেখে বিচার প্রক্রিয়া চালানোর আবেদন করেছেন তদন্তকারী পুলিশ অফিসার ডিএসপি সৌরভ সেন। 4টি মামলায় বৃহস্পতিবার আগরতলায় আদালতে হাজির করা হয়েছিল। মামলায় সরকার পক্ষের স্পেশাল পিপি বরিষ্ঠ আইনজীবী সম্রাট কর ভৌমিক জানিয়েছেন, পশ্চিম থানায় দায়ের করা প্রদ্যুৎ কিশোর দেববর্মার মামলায় ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি সৌরভ সেন দ্রুত তদন্তের পর চার্জশিট দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির 153 এ, 354 এ, 504, 505, 509 ধারা ছাড়াও তথ্য প্রযুক্তি আইনের 68টি ধারা এবং SC/ST প্রিভেনশন অ্যাক্ট এবং SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্টের 3 ধারায় চার্জশিট জমা করা হয়েছে। এই মামলায় বিচারক সৈকতের জামিনের আবেদন বাতিল করে দিয়েছেন। তাকে পূজা রায়, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাশগুপ্ত এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মার মামলায় আদালতে হাজির করা হয়েছে। বিচারক 4 জানুয়ারি পর্যন্ত সৈকতকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে সৈকতের 2 মামলায় ফেসবুককে নোটিশ দিয়েছিল আদালত। কোনো মামলায় এখনও ফেসবুক জবাব দেয়নি বলে জানিয়েছেন সম্রাটবাবু। পুলিশে কনস্টেবল এক্সিকিউটিভে থমকে নিয়োগ প্রক্রিয়া। ত্রিপুরা পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে শেষ হতে চায় না। বছরের পর বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে, এরপরেও ভোটের অপেক্ষায় থাকেন নির্বাচন বোর্ড। এই ধরনের অভিযোগ তুলতে শুরু করেছেন রাজ্যের বেকাররা। কনস্টেবলের সঙ্গে পুলিশের এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া শেষ হয় না। এক্সিকিউটিভ নিয়োগের ক্ষেত্রে আগের বিজ্ঞপ্তি দাবি করা হয়েছে। বিধানসভা ভোটের পর নতুন করে আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদনের মেয়াদ বাড়ানোর পর এখন আর কোনো খবর নেই। চুক্তির ভিত্তিতে এক্সিকিউটিভ নিয়োগের আবেদন চেয়েছিল পুলিশ প্রশাসন। এখন কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়াও একইভাবে আটকে রয়েছে। কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 2022 সালের 5 জানুয়ারি। টিএসআর 5ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিমঙ্গল সংজ্ঞা ডালংকে চেয়ারম্যান করে প্রক্রিয়া শুরু হয়েছিল। কমিটির অন্য 2 জন ছিলেন টিএসআর 9ম বাহিনীর সহকারী কমান্ড্যান্ট দীপক কুমার সরকার এবং ডিএসপি অলিভিয়া দেববর্মা। পুলিশের মহিলা এবং পুরুষ কনস্টেবলের জন্য বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল। মোট 500 জন কনস্টেবলের মধ্যে 51 জন মহিলা নেওয়ার কথা ছিল। সাধারণ শ্রেণীভুক্তদের জন্য 308টি, তপশিলি উপজাতিদের জন্য 183টি এবং তপশিলি জাতিদের জন্য 9টি আসন রাখা হয়েছে। নিয়োগ পরীক্ষার জন্য রাজ্যের 8 জেলায় 8টি জায়গায় শারীরিক দক্ষতা পরিমাপের জন্য তারিখ রাখা হয়েছিল। এই প্রক্রিয়া 11 মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তাও 2022 সালে। এখন 2023 সালে শেষ হতে আর কয়েকদিন বাকি, অথচ আজ পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। পুলিশ সদর দপ্তরে বেকাররা বারবার যোগাযোগ করেও তাদের জানিয়ে দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া চলছে। পুলিশের এক্সিকিউটিভের মতো কনস্টেবল নিয়োগেও লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা করানো হবে কিনা তা জানতে চাইছেন বেকাররা। এমনিতে রাজ্যের থানাগুলিতে পুলিশ কমে যাচ্ছে। এসপিও এবং টিএসআর জওয়ানদের দিয়ে কোনোভাবে থানা চলছে।
প্রয়োজনে আনা হচ্ছে সিআরপিএফ, অথচ কনস্টেবলের নিয়োগ করে থানাগুলিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, অনেক কনস্টেবল, হোমগার্ড এবং টিএসআর জওয়ানরা পুলিশের মাঝারি থেকে শীর্ষ অফিসারদের ব্যক্তিগত কাজে খাটছেন।